আসো। সো কমনলি আমরা কিছু কথা বলি। আচ্ছা এই ক্লাস শুরুর আগে কিন্তু একটা কথা বলে হেল্প করা লাগবে। হেল্প করা কি? ভাইয়া তো ধরো পুরোপুরি সুস্থ না। খানিকটা সুস্থ, খানিকটা অসুস্থ। সো আল্টিমেটলি কি করতে হবে? ভাইয়াকে হেল্প করতে হবে। ভাইয়া যখন কথা বলবে তখন ভাইয়া খুব আস্তে ধীরে কথা বলার চেষ্টা করবে এবং সেই কথাগুলা তোমরা খুবই মনোযোগের সাথে শুনবে। যখন ভাইয়া বলবে কথা বলো তখন মন খুলে ভাইয়াকে সবগুলা কথা শুনবে। ঠিক আছে? তোমাদের কথা ভাইয়া শুনবে। ক্লিয়ার? তোমরা কি এই হেল্পটুকু করবা আমাকে? ঠিক আছে, তাহলে সবাই কমেন্ট অফ করো। আমি কিছু কথাবার্তা বলি, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। ঠিক আছে? ভাইয়া যে তোমাদের এত ভালোবেসে আল্টিমেটলি অসুস্থ নিয়ে ক্লাসে চলে আসছি। ঠিক আছে? এদের কথা শুনতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমি কমেন্ট অফ করে দিচ্ছি। আবার যখন কমেন্ট অন করব তখন মন খুলে কথা বলবা। কোনো সমস্যা নাই। ওকে, আসো। খুব ফাস্ট যাবো আমি, হ্যাঁ? সো ১ম কথা ভাইয়া, যাদের প্রি-টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা কি করবা? সো প্রি-টেস্ট পরীক্ষা তোমার হয় খুব বেশি ভালো হইছে, ঠিক আছে? খুব বেশি ভালো হইছে অথবা এভারেজ হইছে তোমার পরীক্ষা। দেখো, অথবা খারাপ হইছে। তাই তো? এই তো এই ৩ ক্যাটেগরি হবে। খুব বেশি ভালো অথবা এভারেজ অথবা খারাপ। এখন তোমার পরীক্ষা যেমনই হোক না কেন, ওইগুলো তুমি সব ভুলে যাবা। পরীক্ষা ভালো দিয়েছো? ভুলে যাও। আবার নতুন করে শুরু করো। সামনেরটা আরো ভালো করতে হবে। পরীক্ষা এভারেজ হইছে? ওকে, ফাইন্ড আউট দ্য ফল্টস। যে ভাইয়া কোথায় ভুল করছি? বায়োলজিতে এই নাম্বারগুলো কম পাইছি। কেন কম পাইছি? কেমিস্ট্রিতে এই নাম্বারগুলো কম পাইছি। কেন? আমার গ্যাপটা কি ছিল? ফিজিক্সে কিছু নাম্বার কম পেয়েছি। কেন কম পেয়েছি? আমার গ্যাপটা কোথায় ছিল? সো ফাইন্ড আউট ইউর ফল্টস, ফাইন্ড আউট ইউর গ্যাপ। এটা খুবই এসেনশিয়াল। ঠিক আছে? যারা পৃথিবীতে বড় হইছে, তারা সবসময় নিজের কাজের প্রতি চিন্তা ভাবনা করছে যে আমি কাজটা কিভাবে করেছি? কাজটা আর কিভাবে ভালো করতে পারতাম? এই চিন্তাটা সবার মধ্যে থাকতে হবে। সো তোমরা তো একদিন অনেক বড় হবা। অনেক বড় জায়গায় যাবা। তো এই হ্যাবিটটা আগে থেকেই নিজের মধ্যে গড়ে তোলো। যে ভাইয়া আল্টিমেটলি আমরা একটা কাজ করব। কাজের রেজাল্ট ভালো হতে পারে, খারাপ হতে পারে, মোটামুটি হতে পারে। আমি ফেইল করতে পারি, হোয়াটএভার ইট ইস। বাট এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা হচ্ছে যে কাজটা আমি কিভাবে করেছি আর কিভাবে ভালো করা যেত। আমি ভাইদের কোন গাইডলাইন শুনেছি, কোনটা শুনি নাই। কোন ক্লাসটা করেছি, কোনটা ক্লাস করি নাই। এই ভুলগুলা ধরা। ঠিক আছে? এই ভুলগুলা ধরে লিখে ফেলা। তারপর এই ভুলগুলো যাতে নেক্সট টাইম আর না হয় সেই দিকে ফোকাসড হওয়া। সো ১ম টা এটা। যে তুমি অ্যাকনলেজ করো তুমি যে এরকম প্রিপারেশন নিয়েছো, যেরকম পরীক্ষা দিয়েছো, সেরকম রেজাল্ট হয়েছে। তারপর ফাইন্ড আউট ইউর ফল্টস, দেন ওয়ার্ক অন ইউর ফল্টস। এই ফল্টস গুলোর উপর কাজ করা শুরু করো। ঠিক আছে? তোমার রেজাল্ট খারাপ হোক, এভারেজ যাই হোক না কেন, তুমি জাস্ট এই ৩ টা কাজ করো। সিম্পল কাজ। আজকে ক্লাসে এসে ভাববা যে আমি কি খারাপ করছি, কেন খারাপ করছি এটা একটু লিখবো। এক পাতা নিজের মনের মাধুরী মিশিয়ে লিখবা। এই কারণে আমি ভুল করছি। তারপর পরের পাতায় লিখবা, তুমি তো এত খারাপ না, তুমি তো ভালো। কিছু তো ভালো কাজ তুমি করছো। সো এই ভালো কাজগুলা লিখবা। ভালো কাজগুলা কন্টিনিউ করবা, খারাপ কাজগুলা বন্ধ করে সেই খারাপ কাজগুলাকে রেকটিফাই করবা। ঠিক আছে? এতে দেখবা তোমার একটা অভূতপূর্ব উন্নতি সাধন হবে। তুমি আরো জিনিসপত্র ক্লিয়ারলি দেখতে পারবা। তোমার প্ল্যানটা ইজি হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে যারা প্রি-টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো তাদের করণীয়। যাদের প্রি-টেস্ট পরীক্ষা হয় নাই তারা কি করবা? তারা হয়তো এই স্টেজে আছো যে ভাই আমার সিলেবাস শেষ না। প্রি-টেস্টের সিলেবাস শেষ। সিলেবাস শেষ অথবা সিলেবাস শেষ হয়নি। তাই তো? তুমি এই ২ টা স্টেজে আছো। যাদের সিলেবাস শেষ, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। তারা যেটা করবা, সিলেবাসটা বারবার রিভিশন দাও। যেটা শেষ করেছো সেটা আবার পড়ো। যদি একবার পড়ো, তুমি একটা চ্যাপ্টার থেকে মিনিমাম ৫ টা করে সিকিউ, ৫০ টা করে এমসিকিউ ব্যাখ্যা সহ ভাইয়া যেভাবে আর্ট অফ এমসিকিউ সলভিং শিখাই তোমাদের, সেইভাবে তুমি সলভ করো। প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। প্র্যাকটিস করতে থাকো। শেষ, গা ছেড়ে দিয়ে বসে থাকবো এরকম করা যাবে না। আরো কাজ বাড়ায় দিতে হবে। তুমি যখন ভালো করো তখন কিন্তু তোমার দায়িত্ব আরো বেড়ে যায়। ঠিক আছে? যাদের সিলেবাস শেষ হয়নি তাদের ১ম কাজ কতটুকু বাকি? যে ভাই ১০% বাকি, 20% বাকি, 30% বাকি। বায়োলজি এই চ্যাপ্টারটা বাকি, ফিজিক্স ওই চ্যাপ্টারটা বাকি। কতটুকু বাকি আছে সেটা তুমি আগে খুঁজে বের করো। এটা তোমার ১ম কাজ। সিলেবাসটা দেখো কতটুকু বাকি সেটা খুঁজে বের করো। তারপর যতটুকু বাকি আছে সেটা প্ল্যান করো যে আমার এতটুকু বাকি। আমি এই দিন এতটুকু পড়বো। পরের দিন এতটুকু পড়বো। পরের দিন এতটুকু পড়বো। ঠিক আছে? প্ল্যান করে লিখে ফেলো যে কোন দিন তুমি কতটুকু সিলেবাস গ্যাপটা ফিল আপ করবা। ক্লিয়ার? আচ্ছা। এখন দেখো যার অনেক বেশি গ্যাপ, অনেকে বলতে পারে, "ভাই আমি তো শুরুই করি নাই। আমার এসএসসি লাইফটা একদম বৃথা চলে যাচ্ছে। প্রি টেস্টের আগে কোন সিলেবাস শেষ করি নাই।" তাদেরকে বলছি, এখনো সময় আছে, ইউ ক্যান স্টার্ট এগেইন। বাট
কন্ডিশন একটা, এখন শুরু করতে হলে তোমাকে অনেক অনেক বেশি কনফিডেন্স, অনেক অনেক বেশি সাহস, অনেক অনেক বেশি কষ্ট করার মানসিকতা, এই ৩টা জিনিস নিয়ে শুরু করতে হবে। তুমি এটা ভাববা না যে পিছিয়ে গেছে, নো। তুমি এটা ভাববা এখন থেকে আগানো সম্ভব। তুমি এটা ভাববা যে কেউ যদি ৭ ঘন্টা পরিশ্রম করে, এখন আমি ১০ ঘন্টা পরিশ্রম করব। কেউ যদি ৫ ঘন্টা পরিশ্রম করে, আমি ৮ ঘন্টা পরিশ্রম করব। আমি ১ সপ্তাহ যদি ৭ ঘন্টা করি, পরের সপ্তাহে আমি ৮ ঘন্টা পরিশ্রম করব। এইভাবে নিজেকে চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ ইয়োরসেলফ। টেস্ট ইউর ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি। তুমি ৩ মাস থাকো। তোমার মধ্যে ওই সাহসটা আছে, তোমার পটেনশিয়ালিটি আছে। আই বিলিভ। সো ইউ হ্যাভ টু বিলিভ দিস। বিশ্বাস করো, বিশ্বাস করে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও। ইনশাআল্লাহ দেখবা আস্তে ধীরে সিলেবাস গ্যাপটা ফিল আপ হবেই। কিন্তু যদি তুমি হতাশ হয়ে বসে থাকো, শুরুই না করো, সেটা শেষ হওয়ার, সেটা কমপ্লিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ হতাশা আরো বাড়বে। হতাশা আরো বাড়বে। সো হতাশা থেকে বাঁচতে হলে, ডিপ্রেশন থেকে বাঁচতে হলে একমাত্র সলিউশন হচ্ছে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। সেই অ্যাকশনটা হচ্ছে সৎভাবে আত্মবিশ্বাসের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়াশোনা আজকে থেকে শুরু করা এবং এমন ভাবে কনফিডেন্ট নিয়ে পড়াশোনা করা, কনফিডেন্স নিয়ে যে ভাই কেউ যদি ৮ ঘন্টা পরিশ্রম করে আমি ১০ ঘন্টা করব, কেউ ১২ ঘন্টা করলে আমি ১৫ ঘন্টা করব। দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই অ্যাটিটিউডটা নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো প্রি-টেস্ট যাদের হয়ে গেছে তারা কি করবা? যাদের হয় নাই তারা কি করবা? ২ টা গ্রুপে আমি অ্যাড্রেস করলাম। সো আজকে থেকেই নিজে কোন গ্রুপে পড়ো, সেই গ্রুপ অনুযায়ী নিজের প্ল্যানটা সাজিয়ে ফেলো। ঠিক আছে? প্ল্যান করতে হবে। প্ল্যান না করলে আগানো যাবে না। ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝেছো? আমার কথা শুনেছো? যদি শুনো এবং বুঝছো তাহলে বলো ভাইয়া বুঝেছি। উইল ওয়ার্ক লাইক দ্যাট। আমরা এইভাবে কাজ করব ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? থামা যাবে না। চলতে হবে। ঠিক আছে? ধীরে চলো, আস্তে ধীরে চলো। বাট চলতে হবে। থামা যাবে না। থেমে থাকা যাবে না। আর হতাশ হয়ে বসে থাকা মানে থেমে থাকা। ওকে, ক্লিয়ার। গ্রেট। সাবাস! ইনশাআল্লাহ পারবো আমরা। তোমাদের কনফিডেন্সটা দরকার। বাকি সবকিছু তোমরা এমনি পারবা। ট্রাস্ট মি। তোমাদের মধ্যে অনেক ব্রিলিয়ান্স আছে, হ্যাঁ? ওকে। এখন শুরু করি ৩ টা সতর্কবার্তা দিয়ে, যেটা আমি বারবার দিয়েছি, আবারও দিচ্ছি তোমাদের। যে ভাই, পড়াশোনায় সিরিয়াস হতে হবে। কিছু সতর্কবাণী। পড়াশোনায় সিরিয়াস হতে হবে। কারণ ওয়ান শট ক্লাস করে পরীক্ষার আগে এসএসসিতে এ প্লাস পাওয়া টাফ হয়ে গেছে। কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কোয়েশ্চেন আরো টাফ হচ্ছে। ঠিক আছে? কোয়েশ্চেনের মার্কিং আরো টাফ হচ্ছে। খাতা দেখা টাফ হচ্ছে। তো তোমার এ প্লাস পাওয়ার প্রবণতা আস্তে, আস্তে কমে যাবে যদি তুমি আগের থেকে বেশি সিনসিয়ার না হও। বইটা ভালো করে কনসেপচুয়ালি পড়তে হবে। খালি ভাষা পড়লে হবে না। ঠিক আছে? সব বোর্ডের সিকিউ এমসিকিউ সলভ করতে হবে। শুধু আমার বোর্ডের সিকিউ এমসিকিউ সলভ করব নো। তোমাকে ঢাকা বোর্ডেরটাও করতে হবে, দিনাজপুরেও করতে হবে, কুমিল্লাও করতে হবে, যশোরেও করতে হবে। অন্যান্য বোর্ডের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? লেখা সুন্দর কিভাবে করব? লেখা সুন্দর করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বারবার লেখা। প্রতিদিন অল্প, অল্প করে লিখা। অক্ষরগুলা সুন্দর করে লিখা। তুমি পারলে ক, খ লিখো, লজ্জার কিছু নাই। ক, খ গুলা ঠিক করো, সরাসরাগুলা ঠিক করো, লেখা সুন্দর হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে? সো আমরা কনসেপ্ট বুঝে পড়বো। পরীক্ষার আগের দিন পরে এ প্লাস পেয়ে যাব। সেই এ প্লাসে যে নাম্বার আসবে, সেই নাম্বার দিয়ে ভালো কলেজ আসবে না। এইবার ১২২২ পাইছে, সে নটরডেম কলেজে চান্স পায় নাই। তার মানে কি নাম্বার পাইছে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নাই। এইজন্য নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় সে ভালো করতে পারে নাই। ঠিক আছে? সো কম্পিটিশন বাড়ছে। তুমিও নিজেকে আপগ্রেড করো ওই কম্পিটিশনে টিকে থাকার জন্য। এ প্লাস পাওয়াই শুধুমাত্র মেইন উদ্দেশ্য না। কনসেপ্ট সহ ভালো করে বইটা পড়ে এ প্লাস পাবো এবং ভালো নাম্বার সহ এ প্লাস পাবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে? এই টার্গেটটা খাতায় লিখে রাখো। ঠিক আছে? এইভাবে নিজেকে সতর্ক। আজকে আমরা কি পড়ব বেসিক্যালি? আজকে আমরা পড়ব হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন, চ্যাপ্টার 12। এই চ্যাপ্টারের প্রথম অংশ। আমি ১ম এ অল্প, অল্প করে আমার মতো করে পড়ানো শুরু করি। ঠিক আছে? এই পড়ানোর মধ্যে দেখবা চ্যাপ্টার 2 এর কিছু অংশ রিভিশন দিয়ে দিব। এবং সেইখান থেকে আস্তে ধীরে আমরা আজকে যতটুকু পড়ার ততটুকু পড়ব। আচ্ছা। এখন তোমরা কি এই কথাটা শুনছো যে একটা কথা বলে যে এই ছেলেটা তার মায়ের মতো হইছে, এই ছেলেটা তার বাবার মতো হয়েছে।
তোমাকে দেখে একজন বলল, আরে তুমি তো তোমার বাবার কার্বন কপি, তোমার মধ্যে তোমার বাবার অনেক বৈশিষ্ট্য, তোমার মধ্যে তোমার মায়ের অনেক বৈশিষ্ট্য, তোমার চোখটা তোমার মায়ের মতো হয়েছে, তোমার হাত, হাতের আঙুলগুলো তোমার দাদার মতো হয়েছে, ঠিক আছে, তোমার চুলগুলো তোমার নানুর মতো হয়েছে, এরকম শুনেছো? শুনেছো? এটা কারণটা কি? এই যে একটা সামান্য কথা, সামান্য কথা কিন্তু অনেক কিছু ব্যক্ত করে তোমার কাছে। সামান্য কথা বোঝায় যে হ্যাঁ, আমার নানু থেকে কিছু একটা বৈশিষ্ট্য আমার মধ্যে আসছে। আমার দাদা থেকে কিছু একটা বৈশিষ্ট্য আমার মধ্যে আসছে। আমার বাবা থেকে মেজরিটি বৈশিষ্ট্য আমার মতো আসছে। ঠিক আছে? আমার মা থেকে কিছু বৈশিষ্ট্য আমার মধ্যে আসছে। অর্থাৎ এই যে বৈশিষ্ট্য, এক বংশ পরম্পরায় আমার মধ্যে কিন্তু বিস্তার লাভ করছে। ঠিক আছে? আবার তুমি বড় হবা, তুমি বিয়ে-শাদী করবা। তোমার বাচ্চা-কাচ্চা অনেকটা দেখতে তোমার মতো হবে। তোমার আব্বুর কিছু বৈশিষ্ট্য তুমি তোমার বাচ্চার মধ্যে দেখতে পারবা। ঠিক আছে? তোমার আম্মুর কিছু বৈশিষ্ট্য তুমি তোমার মেয়ের মধ্যে দেখতে পাবা। ঠিক আছে? আব্বু-আম্মুর অবর্তমানে হয়তো তুমি অনেক আবেগ আপ্লুত হয়ে যাবে এটা বলে। এটা ওয়াও! মেয়েকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। ছেলেকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। এই যে এত সুন্দর একটা মেলবন্ধন, এই যে বৈশিষ্ট্যের স্থানান্তর, এটা হচ্ছে কি বংশগতি বৈশিষ্ট্যের গতি, চলাচল, স্থানান্তর। এটাকে বলে বংশগতি বা হেরিডিটি। তোমরা বুঝতে পেরেছো? তাহলে দেখো মনের অজান্তেই তুমি কত সায়েন্টিফিক কথাবার্তা বলে ফেলো। কিন্তু আজকে তুমি শিখবে সায়েন্টিফিক কথাবার্তা ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি কি, বেসিসটা অ্যাকচুয়ালি কি। আর মাত্র ৯ দিনে সব শেষ করতে পারবো? দেখো, আর মাত্র ৯ দিনে তুমি শেষ করতে বা পারো বা না পারো, তুমি আজকে থেকে শুরু করবে। তুমি ৯ দিন পর ভাববে কতটুকু শেষ করেছিলে, কতটুকু শেষ করা গিয়েছে। কিন্তু শুরু যদি না করো কখনোই শেষ হবে না, বুঝছো? শুরু করতে হবে, শুরু করতে হবে। এটা হচ্ছে মেইন জিনিস। আমরা স্টার্ট করব। রেজাল্ট যা হবার হবে। কিন্তু ভয় পেয়ে স্টার্ট করব না, এরকম কাপুরুষ কিন্তু আমরা না। এরকম কাপুরুষ আমরা না, আমরা হচ্ছে ফিয়ারলেস ফাইটার। আমরা কোনো কিছু, কোনো চ্যালেঞ্জ ভয় পাবো না। ঠিক আছে? ওকে, তাহলে দেখো জীবের বংশগতি, আমরা কিন্তু বংশগতি কথাটা বুঝে ফেললাম। বংশগতি মানে কি অ্যাকচুয়ালি? মানে কি অ্যাকচুয়ালি? বংশগতি হচ্ছে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে বা একটা জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলা যখন বংশ থেকে বংশ, ঠিক আছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে স্থানান্তরিত হয়, এই যে একটা ঘটনা ঘটছে, সেটাকে বলা হচ্ছে জীবের বংশগতি। এখানে জীব বলতে উদ্ভিদকেও বোঝাচ্ছে, প্রাণীকেও বোঝাচ্ছে। ঠিক আছে? আম গাছ থেকে কিন্তু আমিই হয়। ঠিক আছে? যে গাছটা মিষ্টি, সেই গাছের আমটা আবার মিষ্টিই হয়। ঠিক আছে? এই যে তার বৈশিষ্ট্য তার পরবর্তী জেনারেশনে পৌঁছাইছে, এটা বংশগতি। প্রাণীর ক্ষেত্রে দেখতে পাচ্ছ, আমরা উদাহরণ কিছুক্ষণ আগে দিলাম, এটা হচ্ছে বংশগতি। আচ্ছা, তারপর আমরা পড়বো বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান। তাহলে এই যে একটা বংশগতির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা স্থানান্তর করার জন্য, বহন করে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ তো আছে যেটা বহন করছে। সেই জিনিসগুলা যারা বংশগতির বৈশিষ্ট্যকে বহন করছে, ধারণ করছে, তাদেরকে বলা হচ্ছে বংশগতি বহনকারী উপাদান বা বংশগতি বস্তু। এটা বলা অপেক্ষা রাখে না, এটা সবাই তোমরা জানো যে বংশগতির মেইন বস্তুটা হচ্ছে ক্রোমোজোম। আরো ভেঙে বললে বলা যায় ডিএনএ, আরো ভেঙে বললে বলা যায় জিন। তাই না? আচ্ছা, এখন চলো ভাইয়া কিছুক্ষণ পড়াই, তারপর এখানে দেখো তোমরা কি কি পড়াইছি আমরা। তোমরা কোষ পড়ছো, রাইট? কোষ, কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। কোষ কি? জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। ঠিক আছে? অর্থাৎ অনেক অনেক কোষের সমাহার দিয়ে আমাদের বডি গঠিত। এখন তুমি একটা কোষের সুন্দর চিত্র এঁকেছো, প্রাণী কোষের। দেখো তো আমার সাথে চিত্রটা আঁকতে পারো কিনা। এটা হচ্ছে একটা প্রাণী কোষের চিত্র, খুব ভালো করে আঁকো। এটা আঁকলে কিন্তু তোমার চ্যাপ্টার 2 থেকে একটা রিভিশন হয়ে গেল এবং ৩ নাম্বারের মতো তুমি পেয়ে যেতে পারো যদি এই চিত্রটা ভালো করে আঁকতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রাণী কোষ আঁকছি আমি। ঠিক আছে? এই যে প্রাণী কোষের কোষ ঝিল্লি, এটা হচ্ছে আঙুলের মতো অভিক্ষেপ যেটাকে বলা হয় মাইক্রোভিলাই। ঠিক আছে? আর এটা হচ্ছে ফোস্কা, এটাতে তরল পদার্থ যাতায়াত করে, এটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। তাই না? তারপরে খেয়াল করো, এইখানে থাকবে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? এই যে কোষ, জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, এই এককের একটা হেডকোয়ার্টার আছে, একটা মস্তিষ্ক আছে, যে শহরটা মানে এই যে এককটা, এই হেডকোয়ার্টার দ্বারা আলটিমেটলি কি সবসময় কন্ট্রোল হয়, সবসময় নিয়ন্ত্রিত হয়। সেই কন্ট্রোলিং সেন্টার, হেডকোয়ার্টার, সেটাকে বলা হয় নিউক্লিয়াস বা কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা বেসিক্যালি কয় স্তর বিশিষ্ট হয়? ২ স্তর বিশিষ্ট হয়, তাই না? ২ স্তর বিশিষ্ট নিউক্লিয়াসটা হয়। আর এখানে কিছু নিউক্লিয়াসের ছিদ্র থাকে, নিউক্লিয়ার পোর থাকে। নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র। এটা ধরো ভেতরের লেয়ার, এটা হচ্ছে বাহিরের দ্বিস্তরী আমি দিলাম।
এঁকে ফেলো সবাই আমার সাথে সাথে। ভাইয়া বোর্ডে যা লিখবো তাই কিন্তু পরীক্ষা আসার মতো, এবং সেইগুলো যদি ভালো করে লিখো ইনশাল্লাহ পড়ো, তাহলে দেখবো পরীক্ষায় আর আটকাবা না, ভালো করবা ইনশাল্লাহ। তারপর এখানে কি থাকে, নিউক্লিওলাস থাকে, কি থাকে, নিউক্লিওলাস থাকে, তাই তো, নিউক্লিওলাস। তারপর এদেরকে ধারণ করার জন্য মাতৃকা থাকে নিউক্লিয়াসের ভেতরে, যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। কি বলা হয়, নিউক্লিওপ্লাজম। তারপর তুমি এঁকেছো ভাইয়া নিউক্লিওপ্লাজমের মধ্যে অসংখ্য দড়ির মতো কি যেন পেঁচিয়ে গুছিয়ে থাকে সবসময়, এইভাবে এইভাবে দড়ির মতো অংশ, যেগুলাকে আমরা বলেছি কি, ক্রোমোজোম। কি বলেছি, ক্রোমোজোম। ঠিক আছে। তারপরে এখানে কোষের বিভিন্ন অঙ্গাণু থাকবে, কি থাকবে, প্রাণী কোষে তো আর প্লাস্টিড তুমি আঁকবা না, কি আঁকবা, একটা মাইটোকন্ড্রিয়া আঁকবা, এই যে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই যে মাইটোকন্ড্রিয়া। তারপর তুমি এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকবা, এই যে আকৃতি, তাই না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, খেয়াল করে দেখো মনে পড়ে কিনা। তুমি এখানে কিছু এরকম গোলজি বস্তু আঁকবা, কি আঁকবা, গোলজি অ্যাপারেটাস বা গোলজি বস্তু। তুমি এখানে আঁকবা কোষের বম্বিং সেন্টার বা লাইসোজোম, যেটা দিয়ে কোষ সমস্ত জীবাণুকে ভেঙে চুরে চুরমার করে দেয়। ঠিক আছে, এই যে লাইসোজোম। এখানে তুমি রাইবোজোম আঁকবা। ঠিক আছে, এখানে কিছু বদ্ধ রাইবোজোম যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে সেগুলো আঁকবা। ঠিক আছে, এখানে তুমি ছোট ছোট কোষ গহ্বর আঁকবা। ঠিক আছে, এর বাহিরেও অন্যান্য অসংখ্য কোষীয় অঙ্গাণু থাকে। এখন এই যে কোষ, এই কোষটা থেকে তো আরেকটা কোষ হয়। ঠিক আছে, এই কোষটা থেকে আরেকটা কোষ হয়, তার মানে এই কোষের বৈশিষ্ট্যটা আরেকটা কোষে স্থানান্তরিত হবে। যেমন ধরো শুক্রাণু ডিম্বাণু যেগুলো হচ্ছে জনন কোষ, সেগুলো কোত্থেকে তৈরি হচ্ছে, কোনো না কোনো কোষ থেকে তৈরি হচ্ছে। ওই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে কি থাকে, বংশগতি বস্তু থাকে, যেই বংশগতি বস্তুটাই অ্যাকচুয়ালি আমাদের মধ্যে স্থানান্তরিত হয়েছে। বাবা থেকে শুক্রাণু, মা থেকে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কিছু বংশগতীয় বস্তু থাকে, যেই বস্তুগুলো আমাদের মধ্যে আসে তখন আমরা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারি, এবং সেই বৈশিষ্ট্যগুলা হয়তো আমার বাবার বা বাবার বাবার মতো হয়, বা এই অ্যানচেস্ট্রালের এই চেইনের কারো মতো হয়, অথবা মায়ের দিকের চেইনের কারো মতো হয়। ঠিক আছে, এখন তুমি যদি জুম করো যে ঠিক আছে ভাই কোষের মধ্যে এমন কি আছে যার কারণে এই কাহিনীগুলো হচ্ছে, সেটা নিউক্লিয়াস, এখন হেডকোয়ার্টারের মধ্যে এমন কে আছে যে এই কাজগুলো করতেছে, তারে খুঁজে বের করি। তুমি আরো জুম করলা, এটা এটা তুমি জুম করলা। ঠিক আছে, জুম করে দেখলা এর ভিতর আছে নিউক্লিওলাস, ক্রোমোজোম। ক্রোমোজোমটা দেখতে এরকম, ক্রোমোজোমটা দেখতে এরকম তুমি পাইলা। ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে এমন কিছু আছে যেখানে নীল নকশা করা আছে, ও দেখতে কেমন হবে, ওর চোখটা কেমন হবে, ও কি আমার মতো কালো হবে নাকি ফর্সা হবে, ঠিক আছে, ও কি লম্বা হবে নাকি খাটো হবে, এই জিনিসগুলো ডিজাইন করা আছে, আল্লাহ তাআলা নকশা করে দিয়েছে। ঠিক আছে, নকশা করা আছে। এই নকশা করা জিনিসটা হচ্ছে ডিএনএ বা জিন। সো এই ক্রোমোজোমটা ওইরকম অসংখ্য নকশাকারী উপাদান দিয়ে গঠিত, এরকম এরকম। ঠিক আছে, অসংখ্য নকশাকারী উপাদান দিয়ে গঠিত। এখন এই নকশার ধরো একটা নির্দিষ্ট অংশ, কোন নির্দিষ্ট অংশ ভাইয়া, ধরো এই নকশার জাস্ট এই অংশটুকু কিছু নকশা বা কিছু সংকেত বহন করে, যে সংকেতটা যখন কোষ দেখে তখন মনে করে আচ্ছা এখানে সংকেত হচ্ছে এক্স ওয়াই জেড বা এবিসি। এই সংকেতটা প্রকাশ করে যে মেহেদি দেখতে একটু ফর্সা হবে, তখন সে ফর্সা হওয়ার জন্য যা যা করা দরকার সেই প্রোটিনগুলো তৈরি করে ফেলে, তখন হুট করে ফর্সা সে হয়ে যায়। ঠিক আছে, আবার ধরো এই জায়গায় কিছু কোডিং করা আছে, এই কোডিং এ বলা আছে, এই কোডিং অনুযায়ী, কোডিংটা ধরো পিকে ওয়াই, এই কোডিং বলে যে ফুয়াদ সে একটু লম্বা হবে তার বাবার মতো বা তার মায়ের মতো বা তার দাদার মতো। তখন ফুয়াদের বডির কোষগুলা সবাই মিলে একসাথে কাজ করে যে হেডকোয়ার্টার থেকে সংকেত আসছে, নীল নকশা আসছে, যেটা লম্বা বানাইতে হবে। তখন তারা ওইভাবে প্রোটিন তৈরি করা শুরু করে, ফুয়াদ আস্তে আস্তে কি লম্বা হয়। ঠিক আছে, সো এই যে অংশগুলা, যে অংশগুলার মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশের নীল নকশা স্থাপন করা আছে, সেই অংশগুলাকে বলা হয় জিন। তাহলে দেখো আমরা কোষের হেডকোয়ার্টার খুঁজে বের করলাম, নিউক্লিয়াস, যেখান থেকে বংশগতি কোথায় কি যাবে না যাবে না, ঠিক আছে, কোথায় কোন বৈশিষ্ট্য প্রকাশ পাবে কি পাবে না, সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। আবার এই নিউক্লিয়াসকে জুম করে দেখলাম, নিউক্লিয়াস এর ভেতরেও একজন আছে যেটা হচ্ছে ক্রোমোজোম, যারা সমস্ত নকশা নিয়ে বসে আছে। ওই নকশাগুলো তৈরি ডিএনএ দিয়ে। ওই ডিএনএ এর যে নকশাটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা হয় জিন। তার মানে বলতে পারি ক্রোমোজোম অসংখ্য ডিএনএ দিয়ে তৈরি, আর জিন হচ্ছে ডিএনএ এর ওই অংশটুকু যা বৈশিষ্ট্য প্রকাশ করে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে সাহসী ছেলেমেয়ের মতো বলে ফেলো যে ভাইয়া বুঝে ফেলছি। এগুলো একদম ক্লিয়ার।
ভাইয়া কথা দিলাম A প্লাস B আপনাকে জানাবো। থ্যাংক ইউ। দ্যাটস দ্য স্পিরিট। জিন কি? এই তো একটু আগে বললাম। তাহলে দেখো আমি একটু লিখে দেই, হ্যাঁ? একটু লিখে দেই, বুঝে ফেলছি। অনেকেই বুঝে ফেলছো। বাট যারা বোঝোনি তাদের জন্য আমি আবার লিখে দিচ্ছি। আসো, জিন কি? তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি ভাইয়া? দেখো এই ২ টা বাক্য আমি লিখি। খুবই ইম্পোর্টেন্ট। আমার ক্লাস করো। দেখবে বই একদম পানি ভাত লাগছে। ক্রোমোজোম অসংখ্য, ডিএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। ডিএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে? আচ্ছা। আবার ডিএনএ এর কিছু অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে। বৈশিষ্ট্য প্রকাশ করে। লম্বা হওয়া, খাটো হওয়া, ফর্সা হওয়া, কালো হওয়া। ঠিক আছে? ওই বৈশিষ্ট্য প্রকাশক অংশকে, মানে ডিএনএ বৈশিষ্ট্য প্রকাশক অংশকে কি বলে? জিন। এই জিন আবার জিনভূত না, হ্যাঁ? জিন বলে। এই তো। তাহলে আমরা ইনভেস্টিগেট করতে করতে পেয়ে গেলাম ডিএনএ নামক কিছু আছে যারা সবকিছু করতেছে। এই ডিএনএ কে কি বলা হয় জানো? এই ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। কি বলা হয় জানো? মাস্টার মলিকিউল। মানে সে সবকিছুর উপর মাস্টারি করতেছে। মানে সবকিছুকে সে কন্ট্রোল করছে। ঠিক আছে? মাস্টার মানে বাংলায় বলা হয় প্রভু বা কি বলা হয় যে মালিক। সো সবকিছুর কন্ট্রোল করাটা হচ্ছে ডিএনএ। আল্লাহ তাআলা ডিএনএ কে আমাদের বডির সমস্ত বৈশিষ্ট্যের কন্ট্রোলার হিসেবে প্রেরণ করেছেন। ঠিক আছে? মাস্টার মলিকিউল। ওকে। আচ্ছা। তাহলে আমরা চলো এখন ডিএনএ নিয়ে একটু গবেষণা করি। একটু জুম করি। ডিএনএ টা কেমন দেখতে একটু দেখি। তুমি ধরো কৌতূহলবশত আরো ডিএনএ কে জুম করলা। জুম করে তুমি এরকম দেখতে পাইলা যে ডিএনএ হচ্ছে ভাইয়া এরকম দ্বিসূত্রক পেঁচানো একটি গঠন। দ্বিসূত্রক পেঁচানো একটি গঠন। অর্থাৎ এখানে ২ টা সূত্রক আছে। ধরো এটা একটা সূত্রক যেটা আমরা প্রকাশ করছি 3 প্রাইম থেকে 5 প্রাইম পর্যন্ত। মানে ২ টা প্রান্তের নাম দিলাম। একটা প্রান্ত হচ্ছে 3 প্রাইম আর একটা প্রান্ত হচ্ছে 5 প্রাইম। ঠিক আছে? আর এইটা যে সূত্রটা, এই সূত্রের অপোজিট থাকবে। অপোজিট গুলা অ্যাট্রাক্ট করে একসাথে থাকে। এই সূত্রে মনে রাখবা। ঠিক আছে? সো এখানে 3 আছে, এখানে থাকবে 5, এখানে আবার হবে 3। এই যে 5 3 3 3 5 5 কখনো একসাথে থাকবে না। কারণ ডিএনএ সূত্রগুলো হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে বুঝছো তোমরা তো ওই পরিপূরক কোণ পড়ছো। যে আল্টিমেটলি ধরো এই যে এই ২ টা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এটা ধরো বি কোণ, এটা হচ্ছে ধরো এ কোণ। তাই না? সো এই যে এ কোণের পরিপূরক হচ্ছে বি আর বি কোণের পরিপূরক হচ্ছে এ। অর্থাৎ এ যদি হয় তোমার 30, বি হচ্ছে 60। ঠিক আছে? ২ টা কিন্তু কখনোই সমান না। বরঞ্চ একটা আরেকটার পরিপূরক। এই যে এই পুরা অ্যাঙ্গেলটা তৈরি করতে অবশ্যই এ এবং বি ২ টারই সংযোগ আছে। এই বি কে বাদ দিলে পুরা অ্যাঙ্গেলটা হবে না। এ কে বাদ দিলে আবার পুরা অ্যাঙ্গেলটা হবে না। এরা কি একে অপরের কমপ্লিমেন্টারি, পরিপূরক। ঠিক আছে? ঠিক একইভাবে ডিএনএ যে ২ টা সূত্রক এরা হচ্ছে পরিপূরক। অর্থাৎ একে অপরকে পরিপূর্ণতা দান করে। কিন্তু একে অপরের সমান বা কি বলা যায় সমরূপ নয়। তাহলে এটা যদি ৩ দিয়ে শুরু হয় এটা ৫ দিয়ে শুরু হবে। এটা যদি ৫ দিয়ে শেষ হয় এটা ৩ দিয়ে শেষ হবে। ঠিক আছে? একেই বলা হয় পরিপূরক সূত্র। তাহলে তুমি দেখতে পেলা ডিএনএ হচ্ছে এরকম দ্বিসূত্রক পেঁচানো একটা অণু। তারপর তুমি আরেকটু জুম করলা। জুম করে দেখতে পেলা যে ভাইয়া এখানে তো এরকম সিঁড়ির মতো কি যেন আছে। সিঁড়ির মতো কি যেন আছে ভাইয়া। আচ্ছা, মাঝে, মাঝে ২ টা সিঁড়ি, তারপর অনেক সময় হয় ৩ টা সিঁড়ি ভাইয়া। এগুলো কি? এগুলাই আমরা জানবো আজকে। ঠিক আছে? তুমি আরো জুম করলা। ঠিক আছে? আমরা নেক্সট পেজে চলে যাই। জুম করার পর দেখলা ভাই এখানে তো কাহিনী আরো বিশদ। এরকম দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র এরকম থাকে, এরকম থাকে। ঠিক আছে? এরকম, এরকম। এগুলা কি ভাই? এরকম বক্স, বক্স আঁকতেছেন। এগুলা কি? এইগুলা হচ্ছে কাহিনী। এটা হচ্ছে বিউটি অফ বায়োলজি, হ্যাঁ?
তোমার বডিতে যে কত কিছু কত সুন্দরভাবে তৈরি করা আছে, তুমি যদি না ভাবো না চিন্তা করো কখনোই খুঁজে পাবা না। আর যিনি তৈরি করেছেন আল্লাহ তাআলা কত কিছু সুন্দর করে তৈরি করেছেন, মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকবে কিন্তু এটার কুল কিনারা খুঁজে পাবে না। তুমি দেখলা ভাই এরকম আছে, তারপর এগুলা কিছু লেজ বের হয় ভাই, আরো জুম করতেছি, খালি বেরই হচ্ছে যে কেমনে কেমনে বানানো সবকিছু। ভাই এরকম কিছু বক্স বক্স জিনিসপত্র দেখলাম। তারপর দেখলাম ভাইয়া এরকম কিছু স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো আবার একে অপরের সাথে যুক্ত থাকে। আবার দেখলাম এইদিকে কি যেন লেজ বের হয় ভাই, ঠিক আছে। আবার এইখানে দেখলাম ভাই লেজ বের হয়, এই লেজ আর এই লেজের সাথে একটা যোগাযোগ থাকে, বন্ধন তৈরি করে, এরকম কি যেন তুমি পাচ্ছ, ঠিক আছে। এরকম পাইলাম ভাই। তাহলে দেখো আমরা কোষে ছিলাম, কোষের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যে ভাই বংশগতি গুলা কেমনে ট্রান্সফার হচ্ছে, ক্রোমোজোমটা কেমনে ট্রান্সফার হচ্ছে, এগুলা খুঁজতে খুঁজতে আমরা ক্রোমোজোম পাইলাম, ক্রোমোজোমের ভেতরে ডিএনএ পাইলাম, ডিএনএ এরকম দেখতে, কিন্তু পরে দেখলাম না ভাই ডিএনএ হচ্ছে অ্যাকচুয়ালি এরকম দেখতে। এগুলো অ্যাকচুয়ালি কি? এখন আসো আমরা একটু দেখি এগুলো অ্যাকচুয়ালি কি। এগুলো হচ্ছে এই যে বক্সের মধ্যে জিনিসটা দেখছো, এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ শর্করা। কি বলা হয়? ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ শর্করা। ভাইয়া ডিঅক্সি কেন বললেন? এই ডি মানে হচ্ছে নাই, এই ডি মানে হচ্ছে নাই। কি নাই ভাই? অক্সি নাই। তার মানে এই ডিঅক্সি রাইবোজ শর্করায় অক্সিজেন নাই, কিন্তু একেবারেই কি অক্সিজেন নাই? একেবারে নাই এরকম না, শুধুমাত্র একটা জায়গায় ডিঅক্সি রাইবোজ শর্করার 5টা কার্বন আছে। কয়টা আছে? 5টা কার্বন আছে। এই 5টা কার্বন এরকম থাকে, এই দেখো এখানে আমরা আলাদা করে আঁকি, হ্যাঁ। এই যে 5টা কার্বন, এখানে অক্সিজেন থাকে, ঠিক আছে। এই যে এই যে এই যে এইখানে একটা কার্বন, 1 নাম্বার কার্বন, এইখানে একটা কার্বন 2, এইখানে একটা 3, এইখানে একটা থাকে 4 নম্বর, আর এইখানে থাকে 5 নম্বর কার্বন। এ হচ্ছে 5টা কার্বন থাকে। এই 5 নং কার্বনের মধ্যে আলটিমেটলি এই 2 নং কার্বন যে আছে, এই 2 নং কার্বনে কোনো অক্সিজেন থাকে না, অক্সিজেন থাকে না। এই জন্য এটার নাম হয়ে গেছে ডিঅক্সি রাইবোজ শর্করা, যেটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, ঠিক আছে। ওকে। তারপর তুমি দেখলা ভাইয়া ঠিক আছে বক্স আঁকলেন, মানে মেইন ফ্রেম আঁকলেন, এটা সিঁড়ির রেলিং এর মতো, সিঁড়ির রেলিং। এখন ভাই এই যে কি দিলেন এগুলা? সিঁড়ির স্টেপ দিলেন, দুই পাশে দুটো রেলিং থাকে, তারপর কি স্টেপ থাকে না? এই যে বন্ধন তৈরি করছে ভাই স্টেপ, এগুলা কি ভাই? এই যে এইগুলা হচ্ছে নাইট্রোজেনাস ক্ষার, নাইট্রোজেন ঘটিত ক্ষার, নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই নাইট্রোজেন ঘটিত ক্ষার হয় দুই ধরনের, একটা হয় পিউরিন ক্ষার, আর একটা হয় পাইরিমিডিন ক্ষার, ঠিক আছে। পিউরিন পাইরিমিডিন, মানে এই ক্ষার হয় দুই ধরনের, দুইটা জাতের, পিউরিন পাইরিমিডিন। আবার পিউরিনের মধ্যে কারা আছে জানো? পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, এই দুটো হচ্ছে পিউরিন জাতের ক্ষার। আর পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, ইউ থেকে ইউরাসিল, আর টি থেকে থায়ামিন। কিন্তু ডিএনএ তে এই ইউরাসিলটা থাকে না, শুধু থাকে সাইটোসিন এবং থায়ামিন, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে দেখো ওরা তো একই গোত্রের, ওরা তো একই গোত্রের, ওরা একই গোত্রের। ওরা যখন বন্ধন তৈরি করে তখন ভাবে ঠিক আছে তুমি তো আমার সাথে আছোই, আমার ভাই ব্রাদার, আমি আরেকজনের সাথে বন্ধন তৈরি করি, লিঙ্কেজটা ভালো হবে, তাহলে ও আমার মিউচুয়াল ফ্রেন্ড, বা ও আমার ফ্রেন্ড হবে, তখন তোমার মিউচুয়াল ফ্রেন্ড হয়ে যাবে, হ্যাঁ। সো কাইন্ড অফ এই এ টি এর সাথে বন্ধন করে, জি সি এর সাথে বন্ধন করে, বুঝছো? সো এই যে এখানে দ্বিবন্ধন দেখছো, টি মাথায় রাখবা, টি মানে হচ্ছে টু। সো এ আর টি এরা দুইটা বন্ধনে আবদ্ধ। এই যে দেখো একটা বন্ধন দুইটা বন্ধন, এখানে ধরো এ আছে, এখানে ধরো টি আছে। আবার
এই যে এই জিসি এর সাথে বন্ধন করে গুয়ানিন সাইটোসিন, ওরা আবার 3টা বন্ধন ছাড়া তৈরি হয় না। ঠিক আছে? সি কত নম্বর লেটার? 3 নম্বর লেটার, তাই না? তো এই যে সি ধরো এখানে আছে, জি ধরো এখানে আছে, অর্থাৎ সাইটোসিন, গুয়ানিন ওরা 3টা বন্ধনে যুক্ত হয় একে অপরের সাথে। ঠিক আছে? এইখানে ধরো আবার টি আছে, এ আছে। এইভাবে তারা একটা স্ট্রাকচার তৈরি করে। আচ্ছা ভাই দেখাইলেন ঠিক আছে। কিন্তু এখানে কি দেখাইলেন? এটার মাথায় কি যুক্ত আছে? এটার মাথায় যুক্ত হয় ফসফেট। কি যুক্ত হয়? ফসফেট, অজৈব ফসফেট। কি ভাইয়া? অজৈব ফসফেট। ঠিক আছে? অজৈব ফসফেট। তাহলে খেয়াল করো এই যে এইরকম কিছু স্ট্রাকচার, এইরকম কিছু স্ট্রাকচার ক্রমান্বয়ে একে অপরের সাথে যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে এক পাশে একটা চেইন তৈরি করছে। আবার অপর পাশে আরেকটা চেইন তৈরি করছে। এই ২ টা চেইন একত্রে যুক্ত হচ্ছে কি দিয়ে? এই যে ATCG এর মধ্যকার বন্ধন দিয়ে। এই বন্ধনের নাম কি জানো? এই বন্ধনের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। এই যে দ্বিসূত্রক একটা চেইন তৈরি করলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ কি ভাইয়া? ডিএনএ হচ্ছে একটা ক্রোমোজোমের গাঠনিক উপাদান যার মধ্যে জিনগুলো থাকে। আরো ভেঙে বললে বলা যায় ডিএনএ হচ্ছে ভাই একটা দ্বিসূত্রক চেইন, যেখানে প্রত্যেকটা চেইন হচ্ছে এরকম পলিপেপটাইড চেইন। তাহলে ভাই পলিপেপটাইড কি জিনিস? বা পলিনিউক্লিওটাইড চেইন। পলিনিউক্লিওটাইড চেইন। তার মানে ভাইয়া এই পলিনিউক্লিওটাইড চেইন মানে কি? চলো দেখি এখন পলিনিউক্লিওটাইড। তাহলে আমরা কি পাইলাম? ডিএনএ হচ্ছে 2টা সূত্রক। প্রত্যেকটা সুতার মধ্যে কি থাকে? পলিনিউক্লিওটাইড থাকে। কি থাকে? পলিনিউক্লিওটাইড। এখন আমরা খুঁজবো পলিনিউক্লিওটাইড কি অ্যাকচুয়ালি। সো পলিনিউক্লিওটাইড। খেয়াল করো শব্দগুলোকে ভাঙো। এই পলি মানে হচ্ছে বহু, অনেকগুলা, ঠিক আছে? আর এই নিউক্লিওটাইড মানে কি বলতো? নিউক্লিওটাইড মানে হচ্ছে একটা শর্করা থাকবে প্লাস তুমি খেয়াল করো এখানে যে আঁকলাম শর্করা আঁকলাম, ডিঅক্সিরাইবোজ শর্করা, তারপর কি থাকলো এখানে? এখানে থাকে নাইট্রোজেনাস ক্ষার, যে কোনো একটা অ্যাডেনিন থাকতে পারে, একটার সাথে একটাই যুক্ত হয়। তারপর থাকে ফসফেট। এই 3টা জিনিস মিললে যা তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে হচ্ছে শর্করা, নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার, ঠিক আছে, প্লাস ফসফেট। এটা হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইডটা কি ভাইয়া? নিউক্লিওটাইড হচ্ছে এরকম ভাই, একটা ডিঅক্সিরাইবোজ শর্করা থাকবে ডিএনএ নিউক্লিওটাইড, এই যে ডিঅক্সিরাইবোজ শর্করা, ঠিক আছে? ডিঅক্সিরাইবোজ শর্করা, যার এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4, আর এখানে একটা 5, ঠিক আছে? এই 1 নম্বর কার্বনে যুক্ত হবে যে কোনো একটা নাইট্রোজেনাস ক্ষার, হতে পারে অ্যাডেনিন, হতে পারে থায়ামিন, হতে পারে সাইটোসিন, হতে পারে গুয়ানিন। এই 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন থাকবে না, শুধু থাকবে হাইড্রোজেন, হাইড্রোজেন। 3 এ ধরো থাকলো অক্সিজেনও থাকবে, হাইড্রোক্সিলও থাকবে। 4 এ কি হবে? 4 এ একটা ফসফেট যুক্ত হবে, এই যে ফসফেট যুক্ত হলো। সরি 5 এ ফসফেট যুক্ত হলো। কি যুক্ত হলো? ফসফেট। এই যে নাইট্রোজেন গঠিত ক্ষার যেটা যুক্ত হয় ডিঅক্সিরাইবোজ শর্করার 1 নং কার্বনের সাথে, এবং ফসফেট, অজৈব ফসফেট যেটা যুক্ত হয় 5 নং কার্বনের সাথে। এই অজৈব ফসফেট, নাইট্রোজেন গঠিত ক্ষার, ডিঅক্সিরাইবোজ শর্করা সবাই মিলে সম্মিলিত যেটা তৈরি করলো এটা হচ্ছে নিউক্লিওটাইড। এটা কি ভাইয়া? নিউক্লিওটাইড। তারপর নিউক্লিওটাইড কি ভাইয়া? নিউক্লিওটাইড হচ্ছে শর্করা, শর্করার সাথে যুক্ত হবে নাইট্রোজেনাস ক্ষার, শর্করার সাথে নাইট্রোজেনাস ক্ষার। এই শর্করা এবং নাইট্রোজেনাস ক্ষার একত্রে যুক্ত হয়ে তৈরি করবে নিউক্লিওসাইড। কি তৈরি করবে? নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওসাইডের সাথে যখন ভাইয়া ফসফেট যুক্ত হবে তখন আমরা পুরাটাকে কি বলবো? তখন পুরাটাকে বলবো নিউক্লিওটাইড। তার মানে বলা যায় নিউক্লিওটাইড মানে নিউক্লিওসাইড প্লাস ফসফেট, ঠিক আছে? বা শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার, ফসফেট। অনেকটা এরকম ম্যাথের ভাষায় আমি তোমাকে বোঝাই। ধরো A = P + Q। এখন তুমি A + B কি লিখতে পারো বলো তো? A + B লিখতে পারবা P + Q + B। এখানে এটা হচ্ছে নিউক্লিওসাইড, এই যে নিউক্লিওসাইড। P কোনটা? শর্করা। Q কোনটা? নাইট্রোজেন গঠিত ক্ষার।
আর বি কোনটা? ফসফেট। তাহলে এ প্লাস বি, নিউক্লিওসাইড প্লাস ফসফেট হচ্ছে তোমার শর্করা, নাইট্রোজেনাস বেস, ফসফেট। যে ভাষায় বোঝানো সম্ভব তোমাকে সেই ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। তুমি এখন নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি বুঝতে পারছো? কমেন্টে আমাকে জানাও তো যে ভাই বুঝতে পারছি, কাহিনীগুলো ধরতে পারতেছি। এই যে খালি বইয়ে দেখতাম এ টি সি জি লেখা, এগুলো কই থাকে, কেমনে থাকে, এখন বুঝতে পারছি যে জুম করে দেখতে এগুলো ডিএনএ তেই থাকে। এগুলো বেসিক্যালি নাইট্রোজেনের ক্ষার। আব্দুল্লাহ বলছে ইয়েস, ফাতেমা বলছে ইয়েস ইয়েস ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার। যারা বুঝো নাই ওরা কোন জায়গাটা বুঝো না সেটা একটু বলবা। ম্যাক্সিমাম ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝাই দিব। ওকে, কোনো সমস্যা নেই, ক্লাস পুরোপুরি করবা। না বুঝে তুমি যাবা কই? বুঝতে হবে তোমাকে, বুঝছো? আচ্ছা, এখন দেখো এতক্ষণ আমরা কি পড়লাম একটু রিক্যাপ করে, তাহলে ধারণা একটা সঠিক হবে। আচ্ছা, এগুলা তোমরা সবাই জানো অ্যাকচুয়ালি, হ্যাঁ? এগুলো সবাই জানো, আমাদের লক্ষ্য জিপিএ 5 কোর্স রানিং। সবাই নিজ উদ্যোগে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ? আর আমি বিশ্বাস করি আমার সাথে বা আমাদের সাথে তোমাদের সম্পর্ক হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধার, পড়াশোনার। এবং এই ৩ টা জিনিস যখন ঠিক থাকে তখন আমরা সবসময় একে অপরের পাশেই থাকবো। তোমরা আমার সাথে থাকবা, আমিও তোমাদের সাথে থাকবো। সো এই ক্ষেত্রে এত কিছু বলার কিছু নাই। তোমরা সবকিছুই জানো অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে। ওকে, সো দেখো বংশগতি। যারা কিছুটা আবছা, আবছা বুঝেছো তারা কিন্তু আমার সাথে রিক্যাপ করো। বংশগতি কি? ওই যে ভাইয়া বললাম বংশানুক্রমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চারিত হয়। এটাই কি বংশগতি বা হেরিডিটি। এখন এই যে আমরা এত পড়াশোনা করতেছি ভাইয়া বংশগতি নিয়ে, এই পড়াশোনার একটা নাম দেওয়া লাগবে না? যেমন এই যে জীব প্রাণী নিয়ে তুমি পড়ো, নাম দিয়েছো বায়োলজি। তাহলে এই যে বংশগতি নিয়ে পড়ছি তাকে একটা নাম দিতে হবে। তাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এখন তুমি তো বুঝে ফেলছো কেন আমরা এটাকে জেনেটিক্স বলছি। কারণ ভাইয়া এই যে বৈশিষ্ট্য স্থানান্তর হয় এই বৈশিষ্ট্যগুলো থাকে কই? ডিএনএ এর যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে সেগুলোকে বলে জিন। তাহলে বৈশিষ্ট্য বেসিক্যালি কিছুই না জিনের কারসাজি ছাড়া। আবার জিন ভূতের কারসাজি না, হ্যাঁ? ডিএনএ এর মধ্যে থাকা জিনের কারসাজি, জিনের সিকোয়েন্স, জিনের চলাচল, এছাড়া বৈশিষ্ট্য চলাচল, বৈশিষ্ট্য প্রকাশ এইগুলা কিছুই না। এই জন্যই বৈশিষ্ট্য স্থানান্তর বংশ থেকে বংশ, পিতা থেকে সন্তানে, পিতামাতা থেকে সন্তানে, এটাকে বলা হয় বংশগতি। আর এই গতির মূলে আছে জিন, তাই এই গতির বিদ্যাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। ঠিক আছে? যেটা তোমরা পড়েছো চ্যাপ্টার 1 এ, ভৌত জীববিজ্ঞান একটা পার্ট, তাই না? অনেকগুলো পার্ট পড়েছো, ফিজিওলজি, জেনেটিক্স, তারপর হচ্ছে তোমার কি আছে মরফোলজি, অঙ্গসংস্থান বিদ্যা, এন্ডোক্রাইনোলজি, হরমোন বিদ্যা, ইকোলজি, বাস্তুবিদ্যা, ইভলিউশন, বিবর্তন বিদ্যা, কোষবিদ্যা, সাইটোলজি, ভ্রূণ বিদ্যা, এমব্রায়োলজি, টিস্যু নিয়ে আলোচনা, হিস্টোলজি। পড়েছো না? দেখো রিক্যাপ হয়ে যাচ্ছে। এভাবে যখন একটা চ্যাপ্টার পড়বা, প্রাসঙ্গিক অন্য কোনো চ্যাপ্টারের যদি পড়াশোনা থাকে, ভাই একটু দেখে ফেলো। ৫ মিনিট দেখে ফেলো। দেখবে একটু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমরা রিভিশন দিয়ে দিলাম। এবং তুমি সিওর থাকতে পারো ইনশাআল্লাহ তোমার বোর্ড এক্সাম, টেস্ট বা প্রি টেস্ট কোনো না কোনো জায়গায় তুমি এই যে একটা রিভিশন দিলাম এখান থেকে একটা নাম্বার এমসিকিউ বা একটা নাম্বার ক বা ২ টাও পেতে পারো। আচ্ছা। এখন দেখো, এই যে দেখো এটা কিন্তু মেক সেন্স করে? এটা হচ্ছে কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। মানুষের ক্রোমোজোম কয়টা থাকে ভাইয়া? মানুষের ক্রোমোজোম থাকে ৪৬ টি। এর মধ্যে ২২ টি থাকে পুরুষ এবং নারীতে সেইম, এদের বলা হয় অটোজোম। এদের কি বলা হয়? অটোজোম। আর ২ টি থাকে ২২ জোড়া, ২২ জোড়া পুরুষ এবং নারীতে সেইম মানে ৪৪ টি। আর ১ জোড়া করে মানে ২ টি করে পুরুষের ক্ষেত্রে থাকে XY, নারীর ক্ষেত্রে থাকে XX, যেগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। যেগুলো দিয়ে আমরা সেক্স ডিটারমাইন করি, সেটা কি লিঙ্গ নির্ধারণ করি, সেটা কি পুরুষ হবে নাকি নারী হবে। সো এই দেখো জুম করে করে আসলে ডিএনএ। ডিএনএ এর মধ্যে তুমি কি পাইলা? এই যে দেখো এ, জি, এ, সি, মেক সেন্স? ডাজ ইট মেক সেন্স নাও? ইয়েস ভাইয়া, এগুলো তুমি পড়ে ফেলছো, এগুলো নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই যে একটা সুতা ভাইয়া, এই যে আরেকটা সুতা। এই যে প্রত্যেকটা সুতার এ টি এর সাথে যুক্ত হয়। প্রত্যেকটা সুতার জি পরবর্তী সুতার সি এর সাথে যুক্ত হয়। ভাই আমরা পড়ে ফেলছি। ঠিক আছে? তাহলে আবারও বলছি ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ২ টা সুতা। প্রত্যেকটা সুতাকে বলা হয় নিউক্লিওটাইড চেইন বা পলিনিউক্লিওটাইড চেইন। প্রত্যেকটা পলিনিউক্লিওটাইড চেইন তার কমপ্লিমেন্টারি বা পরিপূরক পলিনিউক্লিওটাইড চেইনের সাথে যুক্ত থাকে। এই যে তার নাইট্রোজেন ঘটিত ক্ষার আছে, এই ক্ষারগুলা দিয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এর সাথে টি, সি এর সাথে জি। এটির সময় থাকে ২ টা হাইড্রোজেন বন্ধন,
সিজি এর ক্ষেত্রে থাকে 3টা হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? ডিএনএ তে কিন্তু ইউ নামক কিছু নাই। এখানে ইউ নামক কিছু আছে নাই। ডিএনএ তে ইউ নাই। ঠিক আছে? ইউ হচ্ছে ইউরাসিল নাইট্রোজেন গঠিত ক্ষার। এনিওয়েজ এগুলো তোমরা পারবা। এগুলো আমি পরে কুইজ দিব, সমস্যা নাই। এই দেখো ক্রোমোজোম। আমরা অলরেডি পড়ে ফেলছি। ক্রোমোজোমটা কি? বংশগতির প্রধান উপাদান। কারণ এই যে ডিএনএ বলি বা জিন বলি, এগুলো কই থাকে? এগুলো বাসস্থান কই? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যেই থাকে, তাই না? আচ্ছা, ক্রোমোজোম আবিষ্কারক কে? বার্গার সাহেব। মাত্র বার্গার খাইলাম আমি, হ্যাঁ? সেখান থেকে খাওয়াচ্ছে। এই যে ক্লাস নিচ্ছি, তাই ওরা বার্গার খাওয়ায়। তুমিও কোনো এক সময় হয়তো অনেক ভালো পড়াশোনা করে অনেক, অনেক ভালো জায়গায় গিয়ে শিক্ষকতে ক্লাস নিতে আসবা। আজকে আমি যে জায়গায়, হয়তো তুমি সেই জায়গায় দাঁড়িয়ে তোমার শিক্ষার্থীদের তুমি পড়াবা। তাই না? তখন তোমাকে হয়তো শিক্ষক বার্গার খাওয়াবে, এই খাওয়াবে, সেই খাওয়াবে। সো ইউ হ্যাভ টু ড্রিম দ্যাট বিগ, যে আমি এরকম জায়গায় যেতে চাই। আমি এখন শিখছি, বাট আমি একটা জেনারেশনকে শিখাইতে চাই। ঠিক আছে? এইজন্য আমাকে ভালো করে পড়তে হবে। আর এটা কি বলতো? বংশগতির ভৌত ভিত্তি। ভিত্তি মানে কি? যেটার উপর দাঁড়িয়ে সবকিছু হয়। সো আল্টিমেটলি ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে জিন আছে। সো এভরিথিং ইজ বেসড অন ক্রোমোজোম। তাহলে এর জন্য কি বলা হয়? ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এই ভিত্তির মধ্যেই ডিএনএ আছে। এই ডিএনএ এর একটা অংশ হচ্ছে জিন। আচ্ছা, এখন আমি একটা জিনিস তোমাকে দেখাই, তোমার আরো ক্লিয়ার হবে যে এই জিনিসটা একটু খেয়াল করো ভাইয়া। এই জিনিসটা একটু খেয়াল করো যে অ্যাকচুয়ালি ক্রোমোজোমটা কি? এই যে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। ঠিক আছে? এখন ক্রোমোজোম দিয়ে কি দিয়ে তৈরি খেয়াল করো। এটা তুমি জুম করছো, জুম করছো, জুম করছো। প্রথমে চলো আমরা ক্রোমোজোমের অংশগুলো নিয়ে দেখি, একটু আলোচনা করি। ক্রোমোজোমে কয়টা অংশ আছে? এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমকে তুমি মিড লাইন বরাবর একটা রেখা টানো, হ্যাঁ? এই যে মিড লাইন বরাবর একটা রেখা টানলা। এই অংশটাকে বলা হয় একটা ক্রোমাটিড। এটা হচ্ছে একটা ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোমের প্রত্যেকটা অংশ কি বলা হয়? ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এইটা আরেকটা ক্রোমাটিড। আবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ক্রোমাটিডটার মধ্যে এটা হচ্ছে তার জাংশন পয়েন্ট, মিলন বিন্দু। এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এইটাকে বলা হয় ক্রোমোজোমের একটা বাহু, এইটাও আরেকটা বাহু। তাহলে একটা ক্রোমাটিডে কয়টা বাহু? দুইটা। বা এইভাবে বলতে গেলে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে কয়টা? এক, দুই, দুইটা, দুই পাশে দুইটা। প্রত্যেকটা ক্রোমাটিডে বাহু কয়টা থাকে? দুইটা, একটা, দুইটা। তাহলে একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিডে চারটা বাহু। ক্লিয়ার? ওকে। এখন এই যে ভাইয়া দুইটা ক্রোমাটিড যে জায়গায় লেগে আছে, এই জায়গায় লেগে আছে আর একসাথে, এটাকে কি বলা হয়? একটা সেন্টার পয়েন্ট না? মিলনস্থল, সেন্টার পয়েন্ট। এই জায়গাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। কি বলবো আমরা? সেন্ট্রোমিয়ার বলবো। সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? যে জায়গায় দুইটা ক্রোমাটিড একত্রে যুক্ত হয়ে থাকে, তাদের মিটিং পয়েন্ট। ওকে, তাহলে তুমি বুঝে ফেললা। এখন ক্রোমোজোমটা জুম করে দেখতে যাচ্ছ। ক্রোমোজোমটা যখনই তুমি জুম করে দেখার চেষ্টা করবা, এগুলো চলে গেছে, যাই হোক কোনো সমস্যা নাই। তখন আমি জুম করে আস্তে আস্তে দেখো তুমি কি পাবা। এই সেন্ট্রোমিয়ার তুমি পেয়েছো, ডান। আর্ম মানে বাহু, তুমি এটাও পেয়েছো। এটা আরেকটা আর্ম, আরেকটা বাহু তুমি পেয়েছো। এখন দেখো জুম হলে এই যে ক্রোমোজোম, এরকম সুতা, অসংখ্য সুতা মিলে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। এই সুতাগুলাকে কি বলা হয় জানো? এই সুতাগুলাকে বলা হয় ক্রোমাটিন। কি বলা হয়? ক্রোমাটিন। চিকন সুতা, ক্রোমাটিন। তোমরা কোষ বিভাজনে পড়েছো, ক্রোমোজোম গুলা থাকে চিকন, আস্তে আস্তে মোটা হয়, মানে সুতা আকারে থাকে, তখন বলা হয় টিন। এই টিন মানে হচ্ছে সুতা। কি বলে? সুতা। এই ক্রোমাটিন, সুতার পুতলি যেগুলো আছে, তুমি পেঁচাতে থাকবে তখন মোটা হয়ে যায়, সেটা হচ্ছে ক্রোমোজোম হয়ে যায়। জোম মানে বডি, শরীর। শরীর একটু মোটা হবে সুতা থেকে, তাই না? এটাই স্বাভাবিক। এখন এই ফাইবার গুলা কি দিয়ে তৈরি? তুমি ধরো আরো জুম করতে যাচ্ছ, ঠিক আছে, আরো জুম করতে চাচ্ছ তুমি, তখন দেখলা ভাইয়া এই ফাইবার গুলো তো এরকম অসংখ্য প্যাচ প্যাচ খাওয়া কি দিয়ে যেন তৈরি, যেখানে ভাই এরকম পাথরের মতো জিনিস থাকে, আবার উপরে দড়ির মতো কিছু জিনিস থাকে। এগুলা কি ভাইয়া? খেয়াল করে দেখো, আমি বলেছি ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, মনে পড়ে কিনা? এই পাথরগুলো হচ্ছে প্রোটিন। পাথরগুলো হচ্ছে প্রোটিন। এই পাথরের উপরে বা প্রোটিনের উপরে যে পেচ খাওয়া অংশগুলো আছে, সেইগুলো হচ্ছে তোমার ডিএনএ। বিশ্বাস না হলে দেখো, এই যে এই পাথর এবং ডিএনএ প্যাচ খাওয়া অংশটাকে একত্রে বলে নিউক্লিওজোম। তোমাদের এটা না জানলেও চলবে, বড় ক্লাসে পড়বা।
এই যে পাথরগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন, হিস্টোন হচ্ছে একটা প্রোটিন, ঠিক আছে? এই দেখো ডিএনএ, তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে। এই যে ডিএনএ, ডিএনএ গুলা পাথরের উপর পেঁচ খাচ্ছে, পেঁচ খেয়ে তৈরি করছে সলিনয়েড, সলিনয়েড গুলা মিলে তৈরি করছে একটা সুতা, অসংখ্য সুতা মিলে তৈরি করছে একটা ক্রোমোজোম। এই যে তোমার ডিএনএ, এই যে ডিএনএ, ডিএনএ গুলা খেয়াল করো, এই যে একটা সুতা, এই যে আরেকটা সুতা, সুতার মধ্যে তুমি এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলা কি নাইট্রোজেনাস ক্ষার একে অপরের সাথে যুক্ত আছে। আর এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার রেলিং। রেলিংটা কি দিয়ে তৈরি ছিল? ফসফেট এবং ডিঅক্সি রাইবোস শর্করা বা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ। 5 মানে পেন্টা, ঠিক আছে? 6 মানে হেক্সা, যেমন ব্রাজিলিয়ান সাপোর্টে যারা আছে হেক্সার পেছনে ঘুরছো, হেক্সা মানে 6 আর 5 হচ্ছে পেন্টা। সো পেন্টোজ সুগার বা ডিঅক্সি রাইবোস সুগার দিয়ে এদের আশেপাশে তৈরি, আর সিঁড়িগুলা তৈরি হচ্ছে তোমার নাইট্রোজেনাস গঠিত ক্ষারের বন্ধন, যেটা হাইড্রোজেন বন্ধন, সেটা দিয়ে তৈরি। তারপর দেখো এই যে নিউক্লিওটাইড স্ট্র্যান্ড, খেয়াল করেছো? নিউক্লিওটাইড স্ট্র্যান্ড, নিউক্লিওটাইড মানে কি? ডিঅক্সিরাইবোস শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষার আর কি ফসফেট, এরা মিলে তৈরি করে নিউক্লিওটাইড। স্ট্র্যান্ড মানে কি? সুতা, সূত্রক। তাহলে এই যে দেখো একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড, এভাবে অসংখ্য নিউক্লিওটাইডের সূত্রক হয়েছে না? এটা একটা নিউক্লিওটাইডের সূত্রক, এইটা আরেকটা নিউক্লিওটাইডের সূত্রক, এই দুইটা নিউক্লিওটাইডের সূত্রক মিলে তৈরি করেছে ডিএনএ। এই হচ্ছে ভাইয়া ডিএনএ। এখন কি যারা খানিকটা কনফিউশন ছিল তারা বুঝতে পেরেছ? প্লিজ লেট মি নো। বুঝতে পেরেছো কিনা? সুমাইয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার। ওকে, এখন তুমি ক্লাসের পর যদি মোটামুটি 60-70% বুঝে ফেলো, দেন তোমার কাজটা হবে ভাইয়া ক্লাসের পর পরই বইটা আবার পড়া, ভাইয়ের কথাগুলো আবার শোনা। কারণ তোমাকে এটা বুঝতে হবে ভাইয়ের একটা লিমিটেশন আছে। ভাই 1 ঘন্টা 15 মিনিট তোমাকে পড়াবো, তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি একটা জিনিস কখনোই 10 বার বলতে পারবো না, তাই না? বাহ, সবাই বুঝে ফেলছে। পোল দিব। আজকে একটা মজার খেলা খেলবো, বুঝছো? কি মজার খেলা? গার্লস ভার্সেস বয়েজ। এই গার্লস এন্ড বয়েজ এর খেলা কিসের উপর ভিত্তি করে হবে? এমসিকিউ উপর, এমসিকিউ ওয়ার। দেখবো কে কয়টা এমসিকিউ পারো। ওয়েবসাইটের নাম হচ্ছে স্কেচ ফ্যাব, এই ওয়েবসাইটের নাম হচ্ছে স্কেচ ফ্যাব। ওকে, আমরা আবার চলে যাই। পোল দিব সবার শেষে, দাঁড়াও, পোল দিব সবার শেষে। এই জিনিসটা খেয়াল করো, এই যে ক্রোমোজোম কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে কি? এই যে ডিএনএ, একটা নিউক্লিক অ্যাসিড, আরেকটা নিউক্লিক অ্যাসিড আরএনএ। আরএনএটা আমরা পড়ি, আরএনএটা আমরা পড়ি। আরএনএ ডিএনএ বেসিক্যালি, তুমি যদি ডিএনএ পারো আরএনএও পারবা, কারণ আরএনএ হচ্ছে একটা নিউক্লিওটাইড চেইন। আরএনএ কি? একটা পলিনিউক্লিওটাইড চেইন। চলো আমরা আরএনএটা দেখি। আরএনএ, আরএনএ তেমন কিছু না, ডিএনএ পড়েছো মানে আরএনএ একদম দুধ ভাত হয়ে গেছে। এই যে আরএনএ, আরএনএ কি ভাইয়া বলছে? আরএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড চেইন। একটি, ডিএনএ কয়টা ছিল? 2টা সুতা। আরএনএ হচ্ছে একটি সূত্রক, এক সূত্রক। এই সূত্রকটাকে কি বলবো? পলিনিউক্লিওটাইড। কি বলবো? পলিনিউক্লিওটাইড। তাহলে ভাই এখানে কি থাকবে? অসংখ্য নিউক্লিওটাইড থাকবে, এরকম অসংখ্য নিউক্লিওটাইড থাকবে, তাই না? অসংখ্য নিউক্লিওটাইড থাকবে, কিন্তু একটা একটা সুতা, 2টা না। নিউক্লিওটাইড মানে কি ভাইয়া? এই যে শর্করা থাকলো, আরএনএ এর যেহেতু নাম, তাই এই শর্করাটার নাম হবে রাইবোজ শর্করা। কি শর্করা? রাইবোজ। তো খেয়াল করো, আরএনএ এই জন্য হচ্ছে রাইবোজ শর্করা। কি শর্করা? রাইবোজ শর্করা, ঠিক আছে? আর ডিএনএ ছিল তখন নাম কি ছিল? ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে ডিঅক্সি মানে অক্সিজেন নাই, ডিঅক্সি রাইবোজ মানে এমন একটা রাইবোজ যেখানে অক্সিজেন 2 নাম্বার কার্বনে নাই। কাহিনী নাই, ঠিক আছে? তাহলে রাইবোজ শর্করা, এই রাইবোজ শর্করা থাকবে। রাইবোজ শর্করা 1 নং কার্বনের সাথে কি যুক্ত হবে?
নাইট্রোজেন ঘটিত ক্ষার। এরা কারা আছে? পিউরিন, পাইরিমিডিন মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। এখন কাহিনী, আর এর সাথে টি এর দ্বন্দ্ব। আর যেখানে টি সেখানে থাকতে পারে না, অর্থাৎ সে টি বা থায়ামিনকে রাখবে না। সো থায়ামিন থাকে না, থাকে কি ইউ। কেমনে মনে রাখবে জানো? সুন্দর ছড়া দিয়ে আরএনএ মনে রাখার সূত্র, আর ইউ সিঙ্গেল। ঠিক আছে, আর ইউ সিঙ্গেল। আর হচ্ছে আরএনএ, আরএনএ তে থাকবে কি ইউ, আর এটা হচ্ছে সিঙ্গেল বা একটা সূত্রক দিয়ে তৈরি। আর ডিএনএ কি ডাবল। ঠিক আছে, ডি টি ডাবল এন্ড টুইন, আর টি তে থায়ামিন। বুঝছো? ডিএনএ কি টুইন মানে দুটো সূত্র থাকবে, টু, আর কি থায়ামিন থাকবে। সে মনে রাখতে পারে আর ইউ সিঙ্গেল। আমি তোমাকে জিজ্ঞেস করছি না যে আর ইউ সিঙ্গেল কিনা, আমি এটা নেমোনিক দিচ্ছি। ঠিক আছে, ওকে। তারপর এখানেই থাকবে ফসফেট, সেম ফসফেট থাকবে। এই যে একটা হইলো, এটাকে বলা হয় নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড একে অপরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা সুতা তৈরি করবে, যেটা হচ্ছে আরএনএ। তাহলে খেয়াল করো এই যে সুতাটা, আর এই যে দেখছো এগুলা কি, এই যে এইগুলো আছে দেখো, গুয়ানিন। এটা কি ব্যাকবোন মানে কঙ্কাল। কঙ্কালটা কি দিয়ে তৈরি হয়? স্ট্রাকচার নিউক্লিওটাইডের রাইবোজ শর্করা দিয়ে। এই দেখো, ইউরাসিল মানে ইউ। এটা কি সাইটোসিন মানে সি। আর এটা হচ্ছে অ্যাডেনিন মানে এ। টি পাচ্ছ? টি কোথাও পাচ্ছ না। তাহলে এ হচ্ছে তোমার আরএনএ। একটা সুতা, প্রত্যেকটা সুতার এখানে থাকবে নিউক্লিওটাইড মানে রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা ফসফেট, আর ১ নং কার্বনের সাথে থাকবে তার নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো। এই হচ্ছে কাহিনী। তাই নিউক্লিক অ্যাসিড হয় দুই ধরনের, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর প্রোটিন, প্রোটিনটার নাম কি ভাইয়া? প্রোটিনটার নাম হিস্টোন প্রোটিন। কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। এই যে নিউক্লিক অ্যাসিড আর হিস্টোন প্রোটিন একত্রে থাকে সেটাকে বলা হয় নিউক্লিওজোম। কি বলা হয়? নিউক্লিওজোম। নিউক্লিওজোম কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের যে র‍্যাপ করে থাকে, আবদ্ধ করে থাকে একে অপরকে, সেটা। ওকে, দেখো ক্রোমোজোম আমরা পড়ে ফেলছি। ডিএনএ এর উপাদান ডান। এই যে ডিএনএ একটা মডেল পড়লাম ভাইয়া, দ্বিসূত্রক। এই মডেলটা কে দিয়েছে? দুজন ভদ্রলোক, ওয়াটসন এবং ক্রিক। এবং তারা এই মডেলটা কেমনে বানাইছিল জানো? কর্ক স্ক্রু এগুলা দিয়ে বানাইছিল। এইজন্য এটাকে বলা হয় কর্ক স্ক্রু মডেল। এবং এইজন্য তারা নোবেল পাইছিল। কেন পাবে না বলো তো? এত ইম্পোর্টেন্ট একটা জিনিস, যেই জিনিসটা তোমার আমার বৈশিষ্ট্য রক্ষা করছে, বৈশিষ্ট্য সংরক্ষণ করছে, বৈশিষ্ট্য স্থানান্তর করছে, ওইটার গঠন তারা বের করে ফেলছে আল্লাহর রহমতে। সো দে ডিজার্ভড ইট এন্ড দে ইভেনচুয়ালি গট ইট। বাট এটার একটা ডার্ক হিস্ট্রি আছে, কি জানো? এই যে ডিএনএ গঠনটা পড়ছি, এই গঠন আবিষ্কার করতে গিয়ে এক্স-রে নিয়ে কাজ করতে হইছে। কারণ এত সূক্ষ্ম জিনিস, ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এত হাই ম্যাগনিফাইং ক্যাপাসিটির জিনিসপত্র ছাড়া দেখা যায় নাই। এরকম এক্স-রে নিয়ে আবিষ্কার মানে কাজ করতে, করতে এক্স গুলা হয় কি জানো? মিউটেশন ক্রিয়েট করে, মানে ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করে দেয়। তোমার বডির ডিএনএ স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায়, তখন ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি অনেক, অনেক বেড়ে যায়। এইজন্য ওই যে আল্ট্রাভায়োলেট রেতে বেশি এক্সপোজার হলে, এক্স-রে তে বেশি এক্সপোজার হলে ক্যান্সারের রিস্ক বাড়ে। সে একজন ভদ্র মহিলা ছিলেন যাকে বলা হয় দ্য ডার্ক লেডি অফ সায়েন্স, রোজালিন ফ্রাঙ্কলিন। উনি বেসিক্যালি এটা নিয়ে কাজ করা শুরু করে এবং কাজের প্রায় শেষ পর্যায়ে উনি চলে যান। আনফরচুনেটলি তখন তিনি ক্যান্সারের কারণে মারা যায়। তারই ২ জন সহকর্মী ছিল বা অ্যাসিস্ট্যান্ট ছিল ওয়াটসন এবং ক্রিক। তারা কি করছে? তার বসের অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করছে। বাট দে ডিডন্ট অ্যাকনলেজ রোজালিন ফ্রাঙ্কলিন। মানে রোজালিন ফ্রাঙ্কলিনের অবদান তারা খুব একটা স্বীকার করে নাই, নিজের নামেই প্রকাশ করছে। সো দ্যাট ইস দ্য ডার্ক হিস্ট্রি অফ ডিএনএ মডেল। বুঝছো? এইজন্য এই যে কালের গর্ভে হারিয়ে গেছে এত কাজ করার পরেও, ওই মহিলাকে, রোজালিন ফ্রাঙ্কলিনকে বলা হয় দ্য ডার্ক লেডি অফ সায়েন্স। বুঝছো? সো হিস্ট্রি আছে। এগুলো জানলে ভালো লাগে। জানবা, শিখবা। আচ্ছা, এই দেখো রাসায়নিক উপাদান পড়ছো? ক্রোমোজোমে কি এটা ডিএনএ যদি হয়, যে ডিঅক্সিরাইবোজ শর্করা, দেখো ৫ টা কার্বন। ১, ২, ৩, ৪, ৫ পেয়েছো? এই যে ২ নম্বর কার্বনটা দেখো ভাই, এখানে কোনো অক্সিজেন আছে না? এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। এটা কি? ডিঅক্সিরাইবোজ। যদি আমি রাইবোজ শর্করা আঁকি, তখন এখানে অক্সিজেন থাকবে। বাকি সবকিছু সেম। এই যে এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস ২ চক্র বিশিষ্ট হতে পারে, ১ চক্র বিশিষ্ট হতে পারে। আর এটা কি? ফসফেট, অজৈব ফসফেট। তোমরা সবাই চিনো। ঠিক আছে? এই এরা মিলে তৈরি করে ডিএনএ। প্রথমে এর সাথে এ যুক্ত হয়, যেটা হচ্ছে নিউক্লিওসাইড। তারপর ওদের সাথে এ যুক্ত হয়, যেটা হচ্ছে পরে তৈরি করা নিউক্লিওটাইড। রাইট?
এটা দেখো আমরা অলরেডি পড়ে ফেলেছি। ডিএনএ তে কারা থাকে? ডিএনএ তে নাইট্রোজেন বেস থাকে পিউরিন ধরনের, পাইরিমিডিন ধরনের। পিউরিনে থাকে এ ডি আর সি টি। ডিএনএ তে কি ইউ থাকে না। আমরা বলেছি আর ইউ সিঙ্গেল, বা ডিএনএ তে ডিটি ডাবল টু থায়ামিন। সেম দেখো কাহিনী কি হয়েছে, কাহিনী শেষ। ঠিক আছে, কাহিনী শেষ। এখন এই দেখো আমরা তো এটা আঁকছি তাই না? এখন একটু বলে দেই, সেটা হচ্ছে ধরো এটা ডিএনএ, এই যে প্যাচ একটা এখানে শুরু হয়েছে, এই প্যাচটা এইখানে শেষ হয়েছে, তাই না? একটা পূর্ণ প্যাচ, একটা পূর্ণ তরঙ্গের মতো, ঠিক আছে? পূর্ণ প্যাচ। এই পূর্ণ প্যাচের মধ্যে দুই পাশে কি আছে? নিউক্লিয়েটার আছে। একটা পূর্ণ প্যাচে মোট 10টা নিউক্লিয়েটার থাকে, মানে এই যে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10। একটা পূর্ণ প্যাচে এরকম 10টা নিউক্লিয়েটার থাকে। কয়টা? 10টা। ঠিক আছে, 10টা নিউক্লিয়েটার থাকবে। ক্লিয়ার? তাহলে এই পাশে 10টা, এই পাশে 10টা। ঠিক আছে, প্রতিটা নিউক্লিয়েটার দেখো দুইটা বন্ধন। এটা সিজি থাকলে হচ্ছে 3টা বন্ধন, এটি থাকলে 2টা, সিজি থাকলে 3টা। যতগুলা এটি বন্ধন ততগুলা সিজি বন্ধন থাকে, এটা একটা রুল আছে। যতগুলা এটি ততগুলা সিজি বন্ধন। ঠিক আছে, ওকে। তাহলে এই যে একটা পূর্ণ প্যাচ, এই পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত জানো? 34 অ্যামস্ট্রং। আর 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু 10⁻⁻10 মিটার। বা এটাকে লিখতে পারো 3.4 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁹ মিটার। এগুলো জানতে হবে, বড় ক্লাসে দেখবে এগুলো পড়বা। ঠিক আছে, আচ্ছা। কয়টা নিউক্লিওটাইড? 10টা। তাহলে প্রত্যেকটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হলো? 10 দিয়ে ভাগ করে ফেলতে হবে। প্রত্যেকটা নিউক্লিওটাইড হচ্ছে পার নিউক্লিওটাইড 34 অ্যামস্ট্রং divided by 10, that is 3.4 অ্যামস্ট্রং বা 0.34 ন্যানোমিটার। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তারপর এই যে একটা বড় খাঁজ তৈরি হলো, এটা একটা বড় খাঁজ না, বড় গর্ত। আবার এটা দেখো কম্পারেটিভলি ছোট খাঁজ, এটা বলা হয় মুখ্য খাঁজ, এটা হচ্ছে গৌণ খাঁজ। আচ্ছা, এখন এই যে একটা সুতা, এটা আরেকটা সুতা, এই একটা সুতা থেকে আরেকটা সুতার দূরত্ব কত জানো? দূরত্ব হচ্ছে 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। এগুলো জানতে হবে, এমসিকিউ আসবে। আর একটা সিঁড়ির মতো কল্পনা করো, একটা পেঁচানো সিঁড়ি, তুমি নিচ থেকে দেখলে মনে হবে একটা একটাকে ইন্টারসেক্ট করেছে, কিন্তু সিঁড়িগুলা কি কখনো একটা রেলিং আরেকটা দিয়ে এমনি ছেদ করে চলে যায়? নো, তারা সবসময় প্যারালালি থাকে। এই প্যারালাল একটা দূরত্ব আছে না, একটা সূত্র থেকে আরেকটা সূত্রকে, বা একটা রেলিং থেকে আরেকটা রেলিং এর, ওই দূরত্বটা হচ্ছে কি 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। এখানে এই কথাগুলাই বলা হয়েছে, এই কথাগুলাই বলা হয়েছে, বুঝছো? ওকে, তারপর আরএনএ তে চলে যাই। এই যে আরএনএ, এমসিকিউ দিব সবার লাস্টে। দেখো নিউক্লিওটাইডের পলিমার আমরা অলরেডি বলছি, বাট কি এটা হচ্ছে সূত্রক। এই যে এটা মনে রাখতে হবে, আর ইউ সিঙ্গেল। ঠিক আছে, মানে আরএনএ হচ্ছে ইউরাসিল থাকবে এবং এক সূত্রক। অনেকে দেখলে কি না কি ভাববে, আমি লিখে দিই, হ্যাঁ। আর ইউতে হচ্ছে ইউরাসিল, আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, মনে রাখার জন্য। তুমি কালকে কলেজে আবার তোমার বন্ধুকে জিজ্ঞেস করিও না, হ্যাঁ, আর ইউ সিঙ্গেল। জিজ্ঞেস করলেও পরে এটা শিখাই দিবা ওকে, যাতে ও না ভুলে, ওর যাতে ডিএনএ এবং আরএনএ মধ্যে আর প্যাচ না লাগে। দেখো আমরা পড়েছি আরএনএতে কি থাকবে? রাইবোজ শর্করা থাকবে। রাইবোজ শর্করাটা দেখতে কেমন হবে? এরকম হবে, এই যে অক্সিজেন, এই যে কার্বন, এটা 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনে কি থাকবে? হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন। 2 নাম্বার কার্বনে এখানে অক্সিজেন থাকবে, কারণ তার নাম হচ্ছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ না। এই যে অক্সিজেন আছে। 3 নাম্বার কার্বনে কি থাকবে? অক্সিজেন থাকবে। 4 CH2OH। ঠিক আছে, এ হচ্ছে রাইবোজ শর্করা। সাথে ফসফরিক অ্যাসিড বা ফসফেট, নাইট্রোজেনাস বেস কারা থাকবে? অ্যাডেনিন থাকবে অথবা গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে অথবা ইউরাসিল থাকবে। এই 4টা থাকবে, এখানে টি থাকবে না। এই দেখো কাহিনী শেষ। আরএনএ কাদের থাকে ভাইয়া? ধরো আমাদের হচ্ছে ডিএনএটা হচ্ছে মেইন মলিকিউল, বাট যাদের ডিএনএ মেইন মলিকিউল না, যেমন লোয়ার যে অ্যানিমেল গুলো আছে, ঠিক আছে,
বা যেগুলো অ্যাকচুয়ালি এনিমেলই না, ভাইরাস কোনো কিছুই না, খালি ভাইরাস ইজ এ ভাইরাস, ওদের প্রধান বংশগতীয় বস্তু থাকে আরএনএ। যেমন করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, এদের প্রধান বংশগতীয় বস্তু মানে এরা রোগ তৈরি করে, এরা সংখ্যা বৃদ্ধি করে আরএনএ এর মাধ্যমে। তাই এদেরকে বলা হয় আরএনএ ভাইরাস। এই যে করোনা ভাইরাস, তোমরা তখন অনেক ছোট ছিলে, এটা মরণঘাতী ভাইরাস, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস আরএনএ ভাইরাস, আরেকটা আছে ব্যাঙের লার্ভার মতো টি2 ভাইরাস, ওইটা আবার ডিএনএ ভাইরাস। ঠিক আছে? এখন চলে আসো এই প্রশ্নগুলায়। বংশগতিবিদ্যা কাকে বলে? এটাকে আমরা পারবো রে ভাই? দেখি তো। এখন কার কার এগুলা মনে থাকবে? মমিনুল, তুমি কি বুঝছো ভাইয়া এখন? মমিনুল ক্লিয়ার? যারা পারবা তো পারবাই, যারা আগে বলছিলা ক্লিয়ার না, এখন বলো কতটুকু ক্লিয়ার, আগের থেকে একটু উন্নতি হয়েছে কিনা। মমিনুল, মাই ডিয়ার স্টুডেন্ট, বলো। পারবো, ওয়াও, তোমাদের এই আত্মবিশ্বাস দেখলে আমার অনেক ভালো লাগে, বুঝছো? এবং তোমাদের থেকে আমি শিক্ষা নেই। এই যে ভাইয়া তোমাদের এত এত কথা বলি, এখান থেকে মাঝে মাঝে আমি বলি আচ্ছা আমার স্টুডেন্ট এটা বলছে, তার মানে আমার এটা করা উচিত। আই ফিল মোটিভেটেড। আমি বায়োলজিতে 87 পেয়েছি, গ্রেট। আরো নাম্বার বাড়াইতে হবে। আমরা 100 না পাওয়া পর্যন্ত থামবো না, ঠিক আছে? 100 পেয়েই থামবো। ক্লাসের পর সব ভুলে যায়, আমিও ভুলে যাই, বুঝছো, ক্লাসের পর। কিন্তু ক্লাসের পর মনে রাখার জন্য কি করতে হবে? রিভিশন দেওয়া লাগবে। এটা কমন বৈশিষ্ট্য, ভুলে যাওয়া মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। ভুলে যাবা এটা প্রমাণ করে তুমি মানুষ, তুমি জীবিত আছো, তুমি মরে যাও নাই। হ্যাঁ। আচ্ছা, ডিএনএ এর গঠন ব্যাখ্যা করো, আমরা ব্যাখ্যা করব। এবং যখন এরকম প্রশ্ন আসবে ডিএনএ এর গঠন ব্যাখ্যা করো, তখন প্রশ্নের চিত্র চাক বা না চাক, তুমি অবশ্যই চিত্র লিখবা, চিত্র আঁকবা, হ্যাঁ, চিত্র সহ। এটা অবশ্যই একে আমাকে দেখাবা। পাইরিমিডিন কি এটা আমরা জানি। পাইরিমিডিন হচ্ছে একটি নাইট্রোজেন গঠিত ক্ষার, যার সদস্য কারা? সাইটোসিন, গুয়ানিন, সরি, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল, তাই না? এবং একটি এক রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষার। ঠিক আছে, আমরা পারবো। তোমাদের একটা ফান ওয়ার্ক দেই আমি, এটা ভালো করে করবা। খেয়াল করো, এটা ডিএনএ, বুঝতেই পারছো, এটা আরএনএ। এদের ভিন্নতা পার্থক্য বিশ্লেষণ করো চিত্র সহ, সুন্দর করে এটা লিখবা। এটা লিখে আমাকে জানাবা। ঠিক আছে? এখন চলে আসো, আমরা গেম খেলবো। গেমের পর্যায়ে চলে আসি। ওকে, ডেকে নেই। মোহাম্মদ, মোহাম্মদ। তোমরা এখানে থাকো না কেন? আমি ওই যে পোল দিব, তারপর তুমি কাউন্ট করবা ছেলে মেয়ে কয়জন। কাউকে, অন্য কাউকে বলো। রেকর্ডিং না করতে থাক, 5 মিনিট এখানে থাকো। আচ্ছা, সো জিনিসটা হচ্ছে আমি পোল দিব, হ্যাঁ, পোল দেওয়ার পর তুমি পোলের টপ 10 দেখবা। টপ 10-এ কয়জন ছেলে কয়জন মেয়ে এটা আমাকে বলবা। সো গাইস, তোমরা কি রেডি পোলের জন্য? আমি নিয়মটা বলে দেই, আমি একটা পোল দিব, হ্যাঁ, তোমরা আনসার করবা। টপ 10-এর মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে এটা আমি কাউন্ট করব। ছেলে যতজন হবে ছেলেদের তত পয়েন্ট, মেয়ে যতজন হবে মেয়েদের তত পয়েন্ট। তারপর আমি পয়েন্ট কাউন্ট করবো যে অ্যাকচুয়ালি কাদের বেশি পয়েন্ট, কারা অ্যাকচুয়ালি উইনার। ঠিক আছে? সো লেটস স্টার্ট। আমরা প্রথমে সন্তানের দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অনুলিপন, বংশগতি, নিষেক, জীব প্রযুক্তি। ফার্স্ট আনসার 10 সেকেন্ড সময়, এর মধ্যে আনসার করতে হবে, র্যাপিড ফায়ার রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমি এখানে করে ফেলি। মেয়েদের পয়েন্ট এখানে দিব, ছেলেদের হচ্ছে এখানে।
10 সেকেন্ড শেষ তো, তাড়াতাড়ি শেষ করে দাও। অরিত্র ছেলেই হবে। একটা ডিএনএ থেকে যখন 2টা ডিএনএ হবে, আমরা পরবর্তীতে এটা পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে অনুলিপন, বংশগতি তোমরা পড়েছো। নিষেক কি? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। আর জীবপ্রযুক্তি হচ্ছে জীবের মধ্যে জীবের জিনের বৈশিষ্ট্যকে বিভিন্নভাবে মডিফাই করা হয়, বায়োটেকনোলজি, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। ওকে, নেক্সটে চলে যাই। কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে? বৈশিষ্ট্য বহন করে মানে জিন বহন করে, কোনটি? দিছো আনসার কিন্তু? ক্লোজ ক্লোজ। দেখো কাউন্ট করো তাড়াতাড়ি। প্রোটিন তৈরি করে। নিউক্লিওলাস, ওই যে নিউক্লিয়াসের ভেতরে যে ঘনীভূত অংশটা নিউক্লিওলাস। সেন্ট্রিওল কি? কোষীয় একটা অঙ্গাণু, তাই না? যেটা কোষ বিভাজনে হেল্প করে। কত মোহাম্মদ? সেম। কোনটি ডিএনএ তে অনুপস্থিত? ডিএনএ তে নাই কোনটা? নিচের কোনটি ডিএনএ তে নাই? কেমন? অ্যাডেনিন মানে এ, গুয়ানিন জি, ইউরাসিল ইউ, থায়ামিন টি। কোনটা নাই? ছড়া একটু আগে দিয়েছি, মনে করো, মনে করে দেখো। লাস্ট 4 সেকেন্ড। ওকে, ক্লোজ ক্লোজ। কয়জন? একই অবস্থা। আবারও কি সেম? কিভাবে প্ল্যান করব? কিছু সতর্কবাণী ভাইয়া দিল যে কিভাবে প্ল্যান করা উচিত। আমার এসএসসি পরীক্ষাটা সহজ হতে যাচ্ছে না। আমার এসএসসিতে নাম্বার ভালো পাইতে হবে। শুধু এ প্লাস পাওয়া আমার জন্য ইনাফ না। ঠিক আছে? আমরা বংশগতি পড়লাম, বংশগতি বিদ্যা কাকে বলে পড়লাম, ক্রোমোজোমের গঠন পড়লাম, ডিএনএ এর গঠন পড়লাম, আরএনএ এর গঠন পড়লাম, 3D দেখে পড়লাম। ঠিক আছে? ওকে। এবং আমরা একটা সুন্দর গেমও খেললাম যেটাতে আনফরচুনেটলি মেয়েরা হেরে গিয়েছে, ছেলেরা হবে। টিল দেন ফিয়ারলেস মেথডে পড়তে হবে। ঠিক আছে? তোমরা ভুলে গেছো। তোমরা ভয় পাচ্ছ। আমি অনেক জায়গায় দেখছি ভয় পাচ্ছ। ভাই পারবো কি পারবো না? নো ভাই। পারবো কি পারবো না এটা তোমার ভাববার বিষয় না। তোমার ভাববার বিষয় একটাই যে আমি এখন কি কাজটা করব কি করব না। জাস্ট কাজ করো। রেজাল্ট নিয়ে একদম ভাবা লাগবে না। রেজাল্ট আল্লাহর উপর ছেড়ে দাও। তোমাকে যে শক্তিটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ করো। ঠিক আছে? ভয় পাবা না ভাই। পরীক্ষা জীবনে থাকবেই। পরীক্ষা নিয়ে ভয় পাওয়া যাবে না। পরীক্ষা ফেস করতে হবে। আর আমি একটা রিসেন্টলি ছড়া দিছি, বুঝছো? এই ছড়াটা তোমাদের ভালো লাগলে তোমরা করো। আমরা কি করবো জানো? পড়াশোনা করবো দৈনিক।